হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্টাইল মোশনের প্রবলেম নিয়ে কথা বলবো। প্রবলেমটার অরিজিন নিয়ে একটু বলি। আমার স্টুডেন্টদেরকে আমি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে প্রজেক্টাইল মোশন পড়াচ্ছিলাম। সো আমি ইউজুয়ালি একটু কনসেপচুয়ালি চ্যালেঞ্জিং প্রবলেম করাতে পছন্দ করি, যাতে কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। তো আই ওয়াজ থিংকিং অ্যাবাউট কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেনস, আমি কিছু রিসোর্স ঘাটাঘাটি করছিলাম। সো দেয়ার ওয়াজ দিস বুক, ফিজিক্স ফর সায়েন্টিস্টস। ওই বইয়ের হচ্ছে আমি প্রজেক্টাইল মোশনের এলাকায় একটা প্রবলেম মানে করছিলাম। তো সেই প্রবলেমটা করতে গিয়ে এই প্রবলেমটা আমার মাথায় আসে যে আচ্ছা, এরকমও তো হতে পারে। তো আমরা একটু প্রবলেমের স্টেটমেন্টটা যদি একটু পড়ি, ভেরি ইন্টারেস্টিং। বলা হচ্ছে যে কোনো ভূমিতে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে আমরা, লেটস সে একটা বন্দুক আছে, আমি একটু কনটেক্সট বোঝানোর চেষ্টা করি। লেটস সে একটা বন্দুক আছে ভূমিতে রাখা। লেটস সে আমি এখানে যদি স্ক্রিনের ছবিটাতে দেখাই, গ্রিন কালার নেই, এই বিন্দুতে লেটস সে একটা বন্দুক আছে। তো সেই বন্দুক থেকে সেম ভেলোসিটিতে গুলি করা হচ্ছে, সেম বেগে গুলি বের করা হচ্ছে, বাট ডিফারেন্ট অ্যাঙ্গেলে। তো আমাদেরকে এমন একটা সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে, যেই সঞ্চার পথের বাইরে যদি কোনো একটা লেটস সে ড্রোন থাকে, তাহলে ড্রোনের গায়ে গুলি কখনোই লাগবে না। সো আমাদের এখানে যদি একটু তোমরা খেয়াল করো যে এখানে যে লাল কার্ভগুলো দেখা যাচ্ছে, লাল যে সমীকরণের ছবিগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে তোমার প্রজেক্টাইলের বা প্রাসের গতিপথ। একই বেগে মারা হয়েছে, তবে তাদের কোণগুলো ভিন্ন ভিন্ন। যেমন এইখানে যদি তুমি তাকাও, এই যে একটা ছোট্ট লাল লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5 ডিগ্রিতে মারা হয়েছে। তারপরে এই যে একটা ছোট দেখতে পাচ্ছ, এটা 10 ডিগ্রিতে মারা হয়েছে। তারপরে মনে করো যে এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 45 ডিগ্রিতে মারা হয়েছে। ওকে, তারপরে মনে করো যে এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার 88 ডিগ্রিতে মারা হয়েছে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা, বাট সেম বেগে মূলবিন্দু থেকে গুলি ছুড়ছি। খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা প্রজেক্টাইলের গতিপথই কখনোই একটা রেখাকে অতিক্রম করতে পারছে না। একটা বক্ররেখাকে কখনোই কোনো প্রজেক্টাইলের গতিপথ অতিক্রম করতে পারছে না। সেটা কোনটা? এই যে দেখো, এই যে কালো লাইনটা, এই যে কালো লাইনটা দেখতে পাচ্ছ, এই কালো লাইনটা। তো এই কালো লাইনের বাইরে যদি তোমার একটা ড্রোন থাকে, ঠিক আছে, সেই ড্রোনের গায়ে কখনো তুমি গুলি লাগাইতে পারবা না। সো এইভাবে চিন্তা করো যে, মনে করো মাটিতে একটা বন্দুক লাগানো আছে। এখন সেই বন্দুকের ছবি তোমাকে এয়ার ড্রোন দিয়ে তুলতে হবে। ছবিটা অবশ্যই ভালো করে তুলতে হবে, কারণ নাহলে তো ছবি তুলে লাভ নাই। সো কোয়েশ্চেন হচ্ছে যে, বন্দুকটার কতটুকু কাছে গিয়ে তুমি ছবি তুলতে পারবা, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন হাইট থেকে ছবি তুলবা, কতটুকু কাছে তুমি সর্বোচ্চ যেতে পারবা যেন তোমার গায়ে গুলি না লাগে। তো বেসিক্যালি আমাদেরকে এই কালো সরল রেখার সমীকরণটা বের করতে বলা হয়েছে। তো এটা ভেরি ইন্টারেস্টিং একটা প্রবলেম। সবাই চেষ্টা করবা এই প্রবলেমটা আগে নিজে করার। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেট আস বিগিন কিভাবে এটা আমরা সলভ করব। তো ওকে, তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে প্লিজ, সলিউশন অবভিয়াসলি আমি এখন স্টার্ট করে দিব। সলিউশন দেখার আগে অবশ্যই অবশ্যই প্রবলেমটা নিজে চেষ্টা করো। প্রজেক্টাইলের কনসেপ্টের যদি কোনো ঘাটতি থেকে থাকে সেটা বুঝতে পারবা, এবং যদি প্রবলেমটা নিজে করতে পারো, তাহলে কনফিডেন্স এত বুস্ট হবে যে সেটা কল্পনাও করতে পারবা না। সো আশা করছি যে সবাই এনাফ চেষ্টা করেছো এবং করার পরেই ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করছো। আচ্ছা আসো, এবার তাহলে প্রবলেমটা সলভ করি। তো এখানে আমি বেশ কিছু জিনিস, অবজারভেশন তোমাদের সাথে একটু শেয়ার করি, মানে আমার পার্সোনাল অবজারভেশন। যেমন আমি যখন এই প্রবলেমটা সলভ করতে বসি, তখন আমি ভাবছিলাম যে আচ্ছা, এটা কিভাবে সলভ করা যায়। প্রথমে আমার মাথায় আসলো, আচ্ছা, এই যে কালো রেখাটা, এই কালো রেখাটাই প্রতিটা লাল রেখার উপরেই স্পর্শক, প্রতিটা লাল রেখার উপরেই স্পর্শক। তাহলে কি এইটা দিয়ে কোনোভাবে কিছু করা যায় কিনা? বাট আমি দেখলাম যে এটা দিয়ে খুব বেশি দূর আগানো যাচ্ছে না, খুব বেশি দূর আগানো যাচ্ছে না। তো যাই হোক, বাট এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে এটা কিন্তু একটা, এই লাল, প্রত্যেকটা লাল ট্র্যাজেক্টরির কিন্তু, এই কালো ট্র্যাজেক্টরিটা কি বলো, কালো ট্র্যাজেক্টরিটাই প্রত্যেকটা লাল ট্র্যাজেক্টরির হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট। আচ্ছা, ভালো কথা। আরো একটা জিনিস খেয়াল করো, এই কালো রেখাটা এখানে যে পয়েন্টটাতে ছেদ করছে,
সেটা কিন্তু বস্তুকে সর্বোচ্চ তুমি যে উচ্চতায় নিতে পারবা সেটা। বস্তুকে তুমি সর্বোচ্চ যে উচ্চতায় নিতে পারবা সেটা, আবার এইদিকে যেখানে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে তুমি বস্তুকে সর্বোচ্চ আনুভূমিক যত দূরত্বে নিতে পারবা। একটা জিনিস খেয়াল করো, এটা আমি আমার স্টুডেন্টদেরকে সচরাচর পড়িয়ে থাকি, যে ধরো তুমি যদি একটা বল কখনো উপরের দিকে নিক্ষেপ করো, সোজা উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে তুমি যদি সেটাকে এইচ উচ্চতায় নিতে পারো, এবার তুমি যদি সেই একই বলটাকে একই বেগে তির্যকভাবে নিক্ষেপ করো, তাহলে তুমি এইচ এর দ্বিগুণ নিতে পারবা। মানে সর্বোচ্চ এইচ এর দ্বিগুণ নিতে পারবা। খেয়াল করে দেখো, এখানে কিন্তু তুমি সর্বোচ্চ নিতে পারছো কত? ৫। বাট এখানে কিন্তু তুমি সর্বোচ্চ কত নিতে পারছো বলো? ১০। তার মানে ৫ এর দ্বিগুণ, এবং এটা সবসময় সত্যি হয়। তো যাই হোক, আমরা ২ টা জিনিস খেয়াল করলাম, যে আমাদের যে কালো রেখাটা হবে, সেই কালো রেখাটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় খাড়াভাবে মারলে, আমি যদি আমার অবজেক্টটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড ছুঁড়ে মারি, ভার্টিক্যালি আপওয়ার্ড যদি প্রজেক্ট করি, তাহলে সে যেই হাইটে উঠবে, আমার কালো রেখাটাকে সেই পয়েন্ট দিয়ে যেতে হবে, এবং আমাদের কালো কার্ভটাকে আমি যদি 45 ডিগ্রিতে মারি, তাহলে সর্বোচ্চ যেই বিন্দুতে আমার প্রজেক্টাইলটা রিচ করবে, সেই বিন্দুটা দিয়েও আমার কালো কার্ভটাকে যেতে হবে। অবজারভেশন। আরেকটা অবজারভেশন করি। একটু খেয়াল করো তো, আমার কালো রেখাটা কিন্তু এই লাইনগুলোর সাথে ইন্টারসেক্ট কখনোই করছে না, তাই না? দেখো তো, শুরু থেকে শেষ পর্যন্ত এই লাইনটাকে একটু ফলো করো। এই লাইনটাকে তুমি যদি একটু ফলো করো, তুমি দেখবা যে এই লাইনটাকে যদি ফলো করো, দেখো এই লাইনটার সাথে তোমার কালো লাইনটার কখনোই দেখা হচ্ছে না। সো খেয়াল করো, এখান থেকে বাড়ছে ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫। তার মানে একটা জিনিস হচ্ছে, আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি কোনো একটা বস্তুকে 45 এর চেয়ে নিচে মারি, তাহলে আমার সেটা এই কালো লাইনের সাথে কোনো ছেদবিন্দু আমরা পাবো না। তো এটা আরেকটা অবজারভেশন। সো কালো লাইনের জন্য ছেদবিন্দু যদি আমাকে পেতে হয়, বা কালো লাইনকে যদি স্পর্শ করতে হয়, তাহলে অবশ্যই 45 এর চেয়ে বড় অ্যাঙ্গেলে মারতে হবে। আচ্ছা, ভালো কথা। এই অবজারভেশনটা করে আমি একটা কাজ করতে পারি, এই নিচের দিকের গ্রাফগুলোকে সরিয়ে দিতে পারি, তাহলে হয়তো গ্রাফটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, গ্রাফটা আগের চেয়ে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে। তো এ জাতীয় প্রবলেম, এ জাতীয় আরো অনেকগুলো প্রবলেম, এই জাতীয় আরো গ্রুপ অফ প্রবলেম সলভ করার একটা জেনারেল অ্যাপ্রোচ আছে। তো জেনারেল অ্যাপ্রোচটা কি? আ জেনারেল অ্যাপ্রোচটা হচ্ছে, তুমি জানতে চাচ্ছ এক্স আর ওয়াই এর এমন কোন, কোন বিন্দু আছে যেখানে ট্যান থিটার যেকোনো মানের জন্য, বা থিটার যেকোনো মানের জন্য পৌঁছানো সম্ভব না। আমি আবার বলছি, তুমি এক্স আর ওয়াই এর এখানে প্রত্যেকটা বিন্দু কি এক্স আর ওয়াই এর একেকটা বিন্দু না ভাইয়া? চিন্তা করে দেখো, এখানের প্রতিটা বিন্দু এক্স আর ওয়াই এর ডিফারেন্ট বিন্দু, রাইট? এটা একটা বিন্দু, 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 প্রতিটাই কিন্তু এক্স আর ওয়াই এর বিন্দু। তো আমরা এমন বিন্দুগুলোর সেট বের করতে চাচ্ছি যাদেরকে ট্যান থিটা বা থিটার কোনো মানের জন্যই রিচ করা পসিবল না। যেমন আমার বিন্দুটা যদি এখানে হয়, তাহলে আমি থিটার এমন কোনো একটা মান পেয়েই যাব, যেই মানের জন্য এই বিন্দু দিয়ে আমার অবজেক্টটাকে নেওয়া যাবে। ঠিক আছে? আমি যদি এই বিন্দু নেই, তাহলেও আমি এমন একটা কোনো না কোনো বিন্দু, মানে থিটা পেয়েই যাব, যেই থিটা দিয়ে আমি কি করতে পারবো? যেই থিটা দিয়ে আমি এই বিন্দুটাকে টাচ করতে পারবো। কিন্তু আমার বিন্দুটা যদি এখানে হয়, তাহলে আমি ভেলোসিটি না বাড়িয়ে, ভেলোসিটি ফিক্সড রেখে কখনোই এই বিন্দুকে টাচ করাতেই পারবো না। এই বিন্দুকে কখনোই ভেলোসিটি ফিক্সড রেখে টাচ করাতে পারবো না, আমি থিটার যা মানি নেই না কেন। ঠিক আছে? আমি থিটার যেই মানি নেই না কেন, কখনোই এটাকে রিচ করতে পারবো না। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। তো এইটুকু বুঝে যাওয়ার পরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা চিন্তা করব যে কিভাবে আমরা রিলেট করতে পারি।
এই এক্স ওয়াই আর থিটাকে কিভাবে আমরা এক্স ওয়াই আর থিটাকে রিলেট করতে পারি, কিভাবে আমরা এক্স ওয়াই আর থিটাকে রিলেট করতে পারি। তো এক্স ওয়াই কে যেহেতু রিলেট করতে হবে, স্বাভাবিকভাবেই একটা কমন আইডিয়া যেটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে যে প্রজেক্টাইলের জন্য কি আমি কোনো এক্স ওয়াই নিয়ে সমীকরণ জানি? দ্য আনসার ইজ ইয়েস। যে কোনো একটা প্রজেক্টাইলের যে অবস্থান, সেই অবস্থানকে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করে আমাদের কাছে একটা সমীকরণ আছে। সেই সমীকরণটা কি বলতো? সমীকরণটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, তো তার মানে হচ্ছে থিটার বাস্তব মানের জন্য এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন কিন্তু আমাদের এখানে আছে। বাট এখানে যে থিটার বাস্তব মানই আমি দিব, এটার কোনো কন্ডিশন আমি এখানে কোথাও অ্যাপ্লাই করিনি। তো এখন আমার এনশিওর করতে হবে যে এই সমীকরণে আমি থিটার বাস্তব মান ইনপুট দিচ্ছি। বাট সেটা কিভাবে করা যায়? লাকিলি এই সমীকরণটা এত সুন্দর একটা ফরম্যাটে আছে যে এটা নিয়ে কাজ করা খুব সহজ। আমি একটা ফ্রেশ পেজে চলে যাই। এই সমীকরণটা একটা সুন্দর ফরম্যাটে থাকার কারণে এটা নিয়ে কাজ করা খুব সহজ হয়ে যায়। যেমন আমি যদি এখানে এইভাবে লিখি জিনিসটাকে, 1/cos² ছিল, সেটাকে লেখা যাক sec² থিটা, তাহলে y সমান x tan থিটা মাইনাস হাফ gx² ডিভাইডেড বাই ভি স্কোয়ার 1 প্লাস tan² থিটা। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে y ইজ ইকুয়াল টু x tan থিটা মাইনাস হাফ gx² বাই ভি স্কোয়ার মাইনাস হাফ gx² বাই ভি স্কোয়ার tan² থিটা। হুম, এইবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সেটা কি? আমরা কিন্তু ট্যান থিটার একটা ট্যান থিটার একটা রিয়েল সমীকরণ পেয়েছি। ট্যান থিটার একটা রিয়েল সমীকরণ পেয়েছি, বা সরি, দ্বিঘাত সমীকরণ পেয়েছি। ট্যান থিটার একটা কোয়াড্রেটিক সমীকরণ পেয়েছি। তো এই কোয়াড্রেটিক সমীকরণে ট্যান থিটার বাস্তব মান পাওয়ার কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলেই কিন্তু আমাদের একটা গেম হয়ে যাওয়ার কথা। তো সেটাই করি। আমরা সমীকরণটাকে আরেকটু সাজাই। সো হাফ gx² বাই ভি স্কোয়ার tan² থিটা প্লাস, প্লাস না তো, মাইনাস মাইনাস এক্স ট্যান থিটা প্লাস ওয়াই প্লাস হাফ gx² ডিভাইডেড বাই ভি স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটার মান বের করতে পারবো। আসো ট্যান থিটার মান বের করি। কিভাবে বের করব? ইজি জিনিস। এটা এ, এটা বি, আর এটা সি। আচ্ছা, আরেকটু সিম্পলিফাই করি, দেখতে ভালো লাগবে। gx² tan² থিটা মাইনাস 2v স্কোয়ার এক্স tan থিটা প্লাস 2y ভি স্কোয়ার প্লাস gx² সমান 0। ওকে, সুন্দর হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে tan থিটা সমান 2v স্কোয়ার এক্স প্লাস মাইনাস রুট ওভার 4v টু দ্য পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস 4gx² 2yv স্কোয়ার প্লাস gx²। ওকে, ফেয়ার এনাফ। ডিভাইডেড বাই 2gx²। ওকে, ভেরি ওয়েল। আমাদের কাছে মোটামুটি একটা সুন্দর ফরম্যাট চলে আসছে।
সুন্দর একটা ফরম্যাট আমাদের এখানে চলে আসছে। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এখানে আমাদের যদি এই সমীকরণ থেকে যদি আমাদের tan থিটার একটা রিয়েল ভ্যালু পেতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু গেট আ রিয়েল ভ্যালু ফ্রম দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, আমাদের ডিসক্রিমিনেন্টকে বা নির্ণায়ককে কি হতে হবে? 0 থেকে বড় হতে হবে। সো আমাদের এখানে যে দ্বিঘাত সমীকরণের সমাধানটা আমরা লিখলাম, সেখানে আমি বোঝার সুবিধার জন্য এটাকে অলরেডি কি করে দিয়েছি? এটাকে অলরেডি নিশ্চায়ক জিনিসটাকে অলরেডি একটা ভিন্ন কালারে লিখেছি। তাহলে আমরা নিশ্চায়ককে যদি 0 থেকে বড় বানাতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে গিয়েছে আসলে। তাহলে নিশ্চায়ককে যদি আমরা 0 থেকে বড় বানাই তাহলে আমরা tan থিটার কি পাবো? বলো আমার সাথে বলো। তাহলে আমরা tan থিটার রিয়েল ভ্যালু পাবো। আর সেটাই তোমাদের টার্গেট, তাই না? সেটাই তোমাদের টার্গেট যে tan থিটার আমরা রিয়েল ভ্যালু চাচ্ছি। আমরা জানতে চাচ্ছি tan থিটার রিয়েল ভ্যালুর জন্য x আর y এর রিলেশনটা কি হইতে পারে। তো tan থিটার রিয়েল ভ্যালু পাওয়ার জন্য আমাকে নিশ্চায়ক হইতে হবে 0 থেকে বড়। এটা বাই ডিফল্ট। আমরা যারা কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে জানি, আমরা জানি যে এই দ্বিঘাত সমীকরণের এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে সলিউশন আছে, সেই সলিউশনটাকে রিয়েল হওয়ার জন্য কি হওয়া লাগে? ডিসক্রিমিনেন্টকে 0 থেকে বড় হওয়া লাগে। তো আমার কন্ডিশন তো এটাই ছিল যে tan থিটার রিয়েল ভ্যালুর জন্য এক্স আর ওয়াই এর কোন কোন পজিশনে পৌঁছানো যায়। তো সেটাই, এক্স আর ওয়াই এর কোন কোন পজিশনে পৌঁছানো যায় সেটাই আমরা চেক করতে চাচ্ছি। অলরেডি দেখা যাচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু একটা রিলেশন চলে আসছে। তো চলো আমরা বাকি কাজটাও করে ফেলি। দেখো এখান থেকে অলরেডি আমরা কিন্তু এক্স স্কোয়ারকে কমন নিয়ে ক্যান্সেল আউট করে দিতে পারি। কেন? কারণ অবভিয়াসলি ভাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা তো আর আমাদের একটা ইকুয়েশন হলো না, তাই না? মানে এটা তো আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন না, বোঝাই যাচ্ছে। তাহলে এটাকে আমরা ক্যান্সেল আউট করে দিই। বোথ সাইডে এখানে 4 আছে, 4 কেও ক্যান্সেল আউট করে দিই। তাহলে সিম্পলিফাই করলে এইটুকু বাকি থাকার কথা, গ্রেটার দেন 0, রাইট? ওকে, ভেরি ওয়েল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি স্কোয়ার ইজ গ্রেটার দেন জি টু ওয়াই ভি স্কোয়ার প্লাস জি এক্স স্কোয়ার। ওকে, ভেরি ওয়েল। বা আমরা এখান থেকে বলতে পারি যে ভি স্কোয়ার বাই জি, আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, অ্যাকচুয়ালি জি দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাই না? আমরা এখানে জি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, সিম্পলিফাই হয়ে যাবে সুন্দর করে। অথবা চাইলে নাও করতে পারি, খুব একটা ম্যাটার করছে না ব্যাপারটা। তো ইজ গ্রেটার দেন 2y ভি স্কোয়ার প্লাস জি এক্স স্কোয়ার। বা এখান থেকে আমরা যদি এটাকে এপাশে নিয়ে আসি, ভি টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই জি মাইনাস জি এক্স স্কোয়ার 2y ভি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা y কে যদি আলাদা করে দিতে চাই তাহলে কি করব? এখানে যদি আমরা y কে আলাদা করে দিতে চাই তাহলে আমাদের এখানে হবে ভি স্কোয়ার বাই 2g মাইনাস, এখানে যদি আলাদা করি, হাফ জি বাই ভি স্কোয়ার এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। তো এই জিনিসটা আমাদের ফাইনাল এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনকে ইন্ডিকেট করে। আমরা এটাকে একটু আলাদা করে পরের পেজে নিয়ে যাই। এই রেজাল্টটাকে কপি করি, ফ্রেশ পেজে চলে যাই। আহা, চলে আসছি, নাইসলি চলে আসছি। এটাকে একটু উপরে নিয়ে আসি, এই জিনিসটাকে একটু বড় করে দেই। ওকে, ফেয়ার এনাফ। সো এইবার একটু খেয়াল করি, আমাদের ফাইনাল ইকুয়েশনটা চলে আসছে। সো এই কন্ডিশনটা কি? ট্যান থিটার যেই রিয়েল ভ্যালুর জন্য আমি এক্স আর ওয়াই এর জায়গাগুলোতে রিচ করতে পারবো। তাহলে খেয়াল করো, রিচ করতে পারবো যদি এই রেজাল্টটা ওয়াই এর চেয়ে বড় হয়। বাট এই রেজাল্টটা যদি ওয়াই এর চেয়ে ছোট হয় তাহলে কি ওখানে আর আমরা রিচ করতে পারবো? হুম, পারবো না। তার মানে আমাদের সীমানাটা কোনটা? আমাদের সীমানাটা হচ্ছে y is equal to v square by 2g minus half gx square by v square। এটাই হচ্ছে আমাদের সীমানাটা, যেই সীমানায় আমরা কি করতে পারবো?
রিচ করতে পারবো, যেই সীমানায় আমরা রিচ করতে পারবো ম্যাক্সিমাম। তার মানে এই সীমানার বাইরে যদি আমরা থাকি, তাহলে আমাদের ড্রোনকে বন্দুকের কোনো গুলি আঘাত করতে পারবে না। বন্দুককে আমি যেই কোণেই টার্গেট করি না কেন, কোনো কোণেই আঘাত করতে পারবে না। সো দ্যাটস দ্য আনসার। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এখানে একটা ছোট্ট জিনিস আমি খেয়াল করতে বলবো, যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, আমাদের যে কালো লাইনটার ইকুয়েশন আসবে, সেই কালো লাইনটার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের দুইটা পয়েন্ট দিয়ে যাবে। দুইটা পয়েন্ট কি কি ছিল? একটা হচ্ছে আমি যদি আমার অবজেক্টটাকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে আমার যে সর্বোচ্চ উচ্চতা হবে সেইটা দিয়ে আমার কার্ভটাকে যেতে হবে। খেয়াল করো, আমি যদি খাড়া উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে কিন্তু আমার কোনো হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট থাকবে না। অর্থাৎ আমি খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলে কোনো আনুভূমিক দূরত্ব থাকবে না, তাহলে এক্স এর ভ্যালু হবে 0। তাহলে এক্স এর ভ্যালু 0 হলে আমি বলতে পারি ওয়াই সমান v²/2g। এবং এটা কিন্তু তোমার খাড়া উপরের দিকে নিক্ষেপ করা কোনো বস্তুর সর্বোচ্চ উচ্চতায় ওঠার ফর্মুলা ছিল। তোমরা যদি 9-10 এর ম্যাথগুলো করে থাকো বা ইন্টারেরও প্রবলেম করে থাকো, তোমরা এটা ভালো করেই জানো। আচ্ছা, আরেকটা জিনিস, যে আমার অবজেক্টটাকে সর্বোচ্চ দূরত্বে যখন পৌঁছে যাবে, তখন আমার অবজেক্টটাকে কি করতে হবে? তখন আমার অবজেক্টটাকে ইয়া দিয়ে যেতে হবে, ওই রেঞ্জ দিয়ে যেতে হবে আর কি। 45 ডিগ্রিতে মারলে আমার যে রেঞ্জ হয়, আনুভূমিক পাল্লা হয়, সেই আনুভূমিক পাল্লার বিন্দুটা দিয়ে যেতে হবে। তাহলে আসো, সেক্ষেত্রে ওয়াই 0 হয়ে যাবে। তাহলে ওয়াই 0 হয়ে গেলে আমি বলতে পারি v²/2g সমান হাফ জি x² তাহলে আমরা এখান থেকে এভাবে বলতে পারি যে v4/g² সমান হচ্ছে x², বা x সমান v²/g। এবং এটাই কিন্তু সর্বোচ্চ পাল্লার সূত্র ছিল, তাই না? পাল্লার সূত্র কি ছিল বলো? r = v² sin 2θ / g। সো sin 2θ সর্বোচ্চ মান কত? 1। তাহলে তুমি যদি এখানে 1 বসিয়ে দাও, v²/g। তার মানে আমাদের এই কার্ভের যে ইকুয়েশন, যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের টার্গেটেড ইকুয়েশনকে রিচ করে। সো এনিওয়েজ, দ্যাট ওয়াজ ফ্রম মি। একটা অ্যামেজিং প্রবলেম ছিল। আশা করি তোমাদের এই প্রবলেমটা অনেক ভালো লাগছে, অ্যান্ড হোপফুলি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। ইনশাল্লাহ এরকম আরো থটফুল কোয়েশ্চেন এবং কনসেপচুয়াল কোয়েশ্চেন নিয়ে আবারও দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পড়ালেখা করবা। আসসালামু আলাইকুম।